আমার আজকের ক্লাস প্রথম সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা প্রথম সেমিস্টারে যারা অনার্সে পড়ছো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে, তোমাদের পাঠ্য রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যটি, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য। এই চণ্ডীমঙ্গল কাব্যের একটি চরিত্র কালকেতু আজকের আমার ক্লাসের আলোচ্য বিষয়। সার্থক চরিত্র সৃষ্টির পক্ষে লেখকের যে দুটি গুণ আবশ্যক তা হল বাস্তব নিষ্ঠা ও নির্মমতা। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে বাস্তবতা ও নির্মমতার প্রচুর উদাহরণ রয়েছে। এই কাব্যের নরখণ্ডের নায়ক হচ্ছে কালকেতু। সে সাপ ভ্রষ্ট দেবতা। এই কাব্যের যে নায়ক, সে পূর্ব জন্মে ছিল ইন্দ্রের পুত্র, দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর। মর্তলোকে দেবী চণ্ডীর পূজা প্রচারের জন্যই তাকে বেদ গৃহে জন্ম নিতে বাধ্য করা হয়। মানব জীবনে কালকেতুর পিতা ধর্মকেতু বেদ এবং মাতা নিদয়া। প্রাচীন আদর্শ অনুযায়ী কবি নায়ক কালকেতুকে পৌরাণিক বীরদের মতো করে এবং বিশেষ করে মহাকাব্যের ভীমের মতো করেই গড়ে তুলতে চেষ্টা করেছেন, এবং এই চেষ্টার ফলে কালকেতু শৈশবেই অসাধ্য সাধন করতে শুরু করে। কালকেতু শৈশব থেকেই তার ক্ষমতা ও শক্তি নিয়ে আমাদের কাছে এক অদ্ভুত বিস্ময়। বেদ সন্তান হওয়ার জন্যই আর 5 জন বালকের তুলনায় তার শারীরিক শক্তি এবং সাহসের এই প্রাচুর্য আমরা কাব্যটিতে লক্ষ্য করি। তার রূপ বর্ণনায় কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন, নাক, মুখ, চক্ষু, কান কুন্দে যেন নির্মাণ, 2 বাহু যেন লোহার শাবল। অর্থাৎ কি, যে কুন্দন কাজ আছে এক ধরনের, তোমরা যদি কাজ করা খাটের কারুকার্য দেখে থাকো, সেখানে দেখবে যে কাঠের যে কাজগুলো করা হয় সেগুলিকে বলা হয় কুন্দনের কাজ। তো সেইভাবে কবি বলছেন যে তার নাক, মুখ, চোখ যেন এত সুন্দর করে কুন্দনের কাজের মতো খোদাই করা আছে, আর 2 বাহু যেন তার লোহার শাবলের মতো। অর্থাৎ কালকেতুর যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে গঠন, কবি এখানে গঠনের যে বর্ণনা কবি দিয়েছেন, সেই বর্ণনাতে বোঝা যাচ্ছে সে অত্যন্ত শক্তিশালী। কালকেতু অল্প বয়সেই শক্তিমান হয়ে ওঠায় তার অভিভাবকেরা তার বিয়ের জন্য চিন্তিত হয়ে ওঠেন। ঘটক সোমাই ওঝা যোগ্য পাত্রীর উদ্দেশ্যে ফুল্লরার পিতা সঞ্জয় কেতুর ঘরে গিয়ে কালকেতুর পরিচয় দিতে গিয়ে বলেছেন, চন্দ্রকেতু পিতামহ বাপ ধর্মকেতু, তার পুত্র কালকেতু কুলযশ হেতু, দৌড়িয়া ধরয়ে বাঘ রণে মত্ত হাতি, অর্জুন সমান যার ধনুকের খ্যাতি। অর্থাৎ কি, এখানে যে পরিচয় দিচ্ছেন, যে সময় ওঝা মানে হচ্ছে একজন ঘটক, যিনি কালকেতু এবং ফুল্লরার বিয়ের ঘটকালি করেছিল। কাজেই সময় ওঝা গিয়ে ফুল্লরার পিতা সঞ্জয় কেতুর কাছে গিয়ে বর্ণনা দিচ্ছে কালকেতুর, যে চন্দ্রকেতু পিতামহ, অর্থাৎ তার পিতামহ হচ্ছে, দাদু হচ্ছে চন্দ্রকেতু, আর তার পিতা হচ্ছে ধর্মকেতু, আর তার পুত্র হচ্ছে কালকেতু, যার নাকি কুলযশ রয়েছে। এবং তার যে বর্ণনা তিনি দিচ্ছেন যে সে কতটা বীর বা কতটা শক্তিমান, সে যে দৌড়ে বাঘকে ধরে ফেলে, এমনকি সে হাতিকেও ধরে ফেলে। রণে মত্ত যুদ্ধে মত্ত হাতি যেরকম হয়ে থাকে, সে দৌড়ে কোনো ব্যাপারই নয় কালকেতুর কাছে সেটা।
আর অর্জুন সমান যার ধনুকের খ্যাতি। অর্থাৎ আমরা জানি যে মহাভারতের অর্জুনের গল্প আমরা সবাই শুনেছি, যে তিনি ছিলেন বিশাল ধনুর্ধর এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ধনুর্ধর ছিলেন তিনি। তা কাজী শিকারীর ছেলে যেহেতু, বেদ মানে শিকারী, যারা বনে জঙ্গলে পশু শিকার করে নিজেদের দিন যাপন করে, কাজী ধর্মকেতু বেদের ছেলে কালকেতু বেদ, সে এমনভাবে সে মানে ধনুর্বিদ্যা শিখেছে যে মহাভারতের অর্জুনের সমান তার খ্যাতি রয়েছে। ফুল্লরার সঙ্গে যে বিয়ের ঘটকালি সুমায়োঝা করেছিলেন, আমরা এখানে যে দেখছি যে অতিরঞ্জিত করে বলছেন, এবং সেই বিয়েটা ঘটকদের সেরকমই সাধারণত উদ্দেশ্য থাকে, যেন তেন প্রকারেণ ঘটক বিদায়টা যেন তারা ঠিকভাবে পান। এবং দেখা গেছে যে সুমায়োঝা কিন্তু ফুল্লরা এবং কালকেতুর যে ঘটকালি বিয়ের ঘটকালি করেছিলেন, সেখানে তিনি সফল হয়েছেন এবং কালকেতু এবং ফুল্লরার বিয়েও তিনি দিয়েছেন। এবং পরবর্তী সময়ে কবি মুকুন্দরাম চক্রবর্তী ফুল্লরার সঙ্গে বিয়ের পরের কথা বলছি, যে কালকেতুর যে সংসার যাত্রার তিনি বর্ণনা এই কাব্যে দিয়েছেন। কিরকম দিয়েছেন? যে কালকেতু শিকার করে আনে, সেই মাংস হাটে বেচে সংসার চলে তাদের। ফুল্লরা সেই মাংস নিয়ে যায় কোনো কোনো সময় বাজারে। অন্যদিকে আমরা দেখি যে ফুল্লরা চরিত্রটিকে সে খুব ভালো রান্না করতে পারে, রন্ধন শিল্পে অত্যন্ত সুনিপুণা করে চিত্রিত করেছেন কবি মুকুন্দরাম এই কাব্যের মধ্যে ফুল্লরাকে। এবং কালকেতু অত্যন্ত ভোজন রসিক কালকেতুর ভোজনের বর্ণনাও দিয়েছেন কবি তার কাব্যে। কেমন করে দিয়েছেন? তিনি লিখেছেন যে শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস তোলে যেন তে আটিয়া তাল। ঘুমানো অত্যন্ত কুৎসিত, আর ভোজন তো বিটকেলে আরো বাজে। কিরকম? যে ছোট গ্রাস যেরকম হয়, ছোট গ্রাস তুলে যেন তে আটিয়া তাল। তে আটিয়া মানে, তে মানে 3, আটিয়া মানে আটি বা বিচি। অর্থাৎ একটা তালের মধ্যে, তোমরা জানো যে একটা তালের মধ্যে 2টো বিচি বা 3টে বিচি এরকম হয়। যে কবি বলছেন যে 3টে বিচি যুক্ত তালের যে পরিমাণটা, সেরকম তার এক একটা গ্রাস। এবং 3টা আটি যুক্ত তালের পরিমাণ আমরা জানি, তোমরা প্রত্যেকেই জানো, সেটা স্বাভাবিকভাবেই সাইজটা বেশ বড় হয়। কাজে কালকেতুর ভোজন এমন বিটকাল যে তেয়াটিয়া তালের মতো যেন এক একটা তার গ্রাস। এদিকে কালকেতুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন বনের পশুরাজের কাছে আবেদন জানালো। কালকেতু যেহেতু অত্যন্ত বীর, অর্জুনের সমান তার ধনুকের খ্যাতি, কাজেই সে রোজ শিকারে যায়, সে বেদের পুত্র, শিকারী সে, এবং ধনুকের তার বিদ্যা খুব ভালো জানা আছে। কাজেই জঙ্গলে গেলে সে কিন্তু তার লক্ষ্য সবসময় অব্যর্থ হয়। কাজেই পশু শিকার করে আনে। এবং এইভাবে দেখা গেছে যে কালকেতু রেগুলার যখন রোজই জঙ্গলে যাচ্ছে, শিকার করে আনছে, পশুদের মারছে, পশুদের মেরে নিয়ে চলে আসে, সেই মাংস হাটে বিক্রি করে তার সংসার প্রতিপালন করছে। কাজেই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের পশুরাজের কাছে আবেদন জানালো। ফলে সিংহের সঙ্গে কালকেতুর প্রবল যুদ্ধ হলো। এবং বলাই বাহুল্য যে যুদ্ধে কিন্তু কালকেতু যেহেতু বীর, আমরা দেখেছি রণেমত্ত হাতি, আর দৌড়ে সে বাঘ ধরে ফেলে, তাহলে বিশাল বীর সে, বিশাল শক্তিশালী। এবং সিংহের সঙ্গে তার যখন যুদ্ধ হলো, তাতে কিন্তু সিংহের বদলে কালকেতুর জয় হলো। কাব্যে আমরা দেখি, এই আলোচ্য কাব্যটিতে, চণ্ডীমঙ্গল কাব্যে, পশুদের যে বিলাপ, সে পশুদের বিলাপে কালকেতুর যে অত্যাচারী রূপ ফুটে উঠেছে, তাকে তার স্বভাব ধর্ম রূপে চিহ্নিত করা যায় না। যে সে অত্যন্ত খারাপ, সে অত্যাচারী, এরকম কিছু না, এটা তার স্বভাব ধর্ম নয়। কারণ তাকে তার যে সংসার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব তাকে নিতে হয়। কিন্তু আর্থিক দিক থেকে সে অত্যন্ত দুর্বল, অসহায়, সে কি করবে? তার জন্যই, তার এই অভাব পূর্ণ করার জন্যই তাকে পরাক্রান্ত শক্তিমানের ভূমিকায় অবতীর্ণ হতে হয়।
কারণ কি, ওই নিজের সংসারকে প্রতিপালন করার জন্য তাকে পশু শিকার করতেই হবে। কাজে সে যে পশু শিকার করে, পশুদের রোজ মেরে মেরে আনছে, কিংবা পশুরা সিংহের কাছে গিয়ে, তাদের পশুরাজের কাছে গিয়ে তার নামে নালিশ জানাচ্ছে, তাহলে তার যে অত্যাচারী রূপটা ফুটে উঠছে বা তার অত্যাচারের জন্য অতিষ্ঠ হয়ে উঠছে বনের পশুরা, তার জন্য কিন্তু তাকে তার স্বভাব ধর্ম রূপে একে চিহ্নিত আমরা করতে পারি না। কারণ কি, কারণ পরবর্তীকালে কালকেতুর যখন আর কোনো অভাব রইল না, তখন সে তার প্রজাদের প্রতি যে সহানুভূতির পরিচয় দিয়েছে, তাতেই তার হিতাকাঙ্ক্ষী মনোভাবের পরিচয় পাওয়া যায়। পরবর্তী সময়ে রাজা হয়েছিল, বন কেটে কলিঙ্গ রাজ্যের পত্তন করেছিল কালকেতু, এবং সেখানে সে রাজা হয়ে উঠেছিল। তখন সে প্রজাদের প্রতি তার যে সহানুভূতির পরিচয় দিয়েছে, তাতে কিন্তু আমরা অত্যাচারী রূপটা তার দেখতে পাই না, বরং তার হিতাকাঙ্ক্ষী মনোভাবের পরিচয়ই আমরা সেখানে ফুটে উঠতে দেখি। বনের পশুদের রক্ষা করার জন্য এবং মর্ত্যলোকে নিজের পূজা প্রচারের জন্য দেবী চণ্ডী সচেষ্ট হলেন। তিনি কালকেতুর শিকারের পথে সুবর্ণ গধিকার রূপ, নিজেই গধিকার রূপ ধারণ করে পড়ে রইলেন। যে একদিকে সমস্ত পশুরা দেবীর কাছে নালিশ জানিয়েছে, প্রার্থনা জানিয়েছে, আবেদন জানিয়েছে যে কালকেতুর হাত থেকে আমাদের রক্ষা করো। কাজেই দেবী চণ্ডী তিনি অবতীর্ণ হলেন এবং তিনি বনের পশুদের রক্ষা করার জন্য, এবং নিজের একটা মনোবাসনা যে কালকেতুকে দিয়ে তিনি মর্তে নিজের পূজা প্রচার করাবেন। কাজেই তিনি সচেষ্ট হলেন। ফলে তিনি করলেন কি, কালকেতু যে পথে যায় শিকার করতে, সেখানে একটা সুবর্ণ গধিকার মানে গোসাপ বলা হয় ধারণ করে সেখানে তিনি পড়ে রইলেন। এবং সেদিন দেবীর মায়ায় কালকেতু কোনো শিকার পেল না, কারণ ওই সমস্ত জঙ্গল দেবীর মায়ায় কুয়াশাচ্ছন্ন হয়ে রইল। কাজে কুয়াশাচ্ছন্ন জায়গায় শিকার সে দেখতেই পাবে না, কাজে শিকার করতে পারলো না। এবং সেদিন করতে না পেরে সে রাস্তায় যে সুবর্ণ গধিকা, সেই গধিকাটিকে, গোসাপটিকে সে বেঁধে ঘরে নিয়ে এলো। এবং সে গধিকাকে দেখেই যাওয়ার সময় যখন দেখছে যে বাদিকে গোসাপ পড়ে আছে, তখন তার মনে মনে একটা আশঙ্কা হয়েছিল যে আজকে তার যাত্রা অশুভ, আজকে তার শিকার নাও মিলতে পারে। কাজেই গধিকাকে দেখিয়া বীর করয়ে তর্জন, তোমারে পুরায়ে আজ করিব ভক্ষণ, যে আজকে তো আমি শিকার পাবো না, কাজেই তোমাকে পুড়ে, অর্থাৎ সাপ পুড়ে আজকে আমাকে খেয়ে বেঁচে থাকতে হবে আজকের দিনের জন্য। বাড়ি ফিরে সে গধিকাকে নিয়ে এলো এবং গোসাপটিকে নিয়ে এলো। সে বাড়ি ফিরে সাপটিকে সে ঘরে রেখে দিল চুবড়ির মধ্যে দিয়ে, হাটের দিকে গেল। কারণ এসে দেখলো যে ফুল্লরা ঘরে নেই। ফুল্লরা আগের দিনের বাসি মাংস ঘরে ছিল, সেই বাসি মাংস বিক্রি করতে হাটে গেছে। কারণ সেই মাংস বিক্রি করে সে খুদ নিয়ে আসবে, তার বদলে সেটা দিয়ে রান্না হবে, তারপর সেই খাদ্য তারা খেতে পাবে। কাজেই সে চুবড়ির মধ্যে রেখে কালকেতু সাপটিকে সে বাজারের দিকে হাটের দিকে হাঁটা দিল। এর মধ্যে দেবী গধিকা বেশ, গোসাপ বেশ ধারণ করে, পরিহার করে, ত্যাগ করে ষোড়শী অর্থাৎ 16 বর্ষীয়া এক যুবতীর, সুন্দরী যুবতীর রূপ ধারণ করে কালকেতুর সেই ভাঙ্গা কুড়ে ঘরকে আলো করে বসে রইলেন। ফুল্লরা অন্যদিকে সে ঘরে এসে সে তার স্বামীর দেখা পায়নি, সে ঘরে চলে এলো। তখন কালকেতু হাটের উদ্দেশ্যে চলে গেছে। ঘরে এসে দেখে তার ঘরে এক সুন্দরী রমণী বসে আছে, এবং সেই রমণীকে দেখে, সেই নারীকে দেখে এবং তার কথা শুনে সে বলছে যে তোমার স্বামী আমাকে নিয়ে এসছে। শুনে সে হাটের দিকে আবার ছুটলো কালকেতুর খুঁজে, অর্থাৎ তার স্বামীর খুঁজে। এবং তার স্বামীকে খুঁজতে যখন যাচ্ছে, তখন কালকেতু তখন হাট থেকে ফিরে আসছে। এবং কালকেতু তাকে দূর থেকে দেখেই, ফুল্লরাকে দূর থেকে দেখেই সে বুঝতে পারলো যে কিছু একটা অঘটন আজকে ঘটেছে। তাই সে ফুল্লরাকে বলছে যে তোর তো কিছুই নাই, শাশুড়ি ননদি নাই, নাই তোর সতা, সতীন, তোর ঘরে তো শাশুড়ি নাই, ননদ নাই, সতীন নাই, কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা, কার সঙ্গে ঝগড়া করলি, কার সঙ্গে ঝগড়া করে তুই দুই চোখ রাতা লাল, যে লাল করলি। ফুল্লরা তখন কাঁদছে এবং
ক্রন্দনরতা ফুল্লরা সে যখন কালকেতুর বিরুদ্ধে ঘরে সুন্দরী একজন রমণী নিয়ে আসার জন্য, নারীকে নিয়ে আসার জন্য অভিযোগ জানায়, তখন কালকেতু অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং বলে, মিথ্যা হইলে চিয়ারে কাটিব তোর নাসা, তোর নাক কেটে ফেলবো। এবং কালকেতুর এই যে আচরণ, অবশ্যই এই আচরণ বেদের উপযুক্ত, বেদের উচিত আচরণ। এরপর দেবী নিজ স্বরূপ, নিজের রূপ প্রকাশ করে গুজরাট নগর, আমি কলিঙ্গ বলেছিলাম, গুজরাট নগর হবে, গুজরাট নগর স্থাপনের জন্য কালকেতুকে একটি আংটি, দামি একটি অঙ্গুরি বা আংটি এবং 7 ঘোড়া ধন তাকে দিলেন। সমস্ত ধন তার পক্ষে একা বয়ে আনা সম্ভব নয়, তাই কালকেতু দেবীকেও একটি ঘোড়া বহন করতে বলে, কিন্তু দেবীকে তার বিশ্বাস নেই। আশ্চর্য এখানে আমাদের লাগে যে কালকেতুকে যে দেবী 7 ঘোড়া ধন দিয়েছে, সেই 7 ঘোড়া ধনের 1 ঘোড়া দেবীকে বইতে বললেও সে দেবীকে কিন্তু বিশ্বাস করে না, তাই মাঝে মাঝে সে পিছন দিকে ফিরে তাকায়। কবি লিখেছেন যে, মনে মনে মহাবীর করেন যুকতি, ধন ঘোড়া লয়ে পাছে পালায় পার্বতী। যে পার্বতী বা চণ্ডী যে একটা ঘোড়ার ধন নিয়ে যদি পালিয়ে যায়, তার জন্য সে বারবার করে পেছনের দিকে তাকায়। আমরা এখানে দেখব যে আশ্চর্যান্বিত হলেও এখানে কিন্তু কবির বাস্তবতা বোধ ধরা পড়েছে, যে একজন অশিক্ষিত বুদ্ধিহীন এক বেদের পক্ষে এই যে আচরণ বা এই যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ কালকেতু তো শিক্ষিত নয়। শেষে কালকেতু দেবীর দেওয়া ধন দিয়েই গুজরাট বন কাটিয়ে নগর পত্তন করলো, সে নগরের প্রতিষ্ঠা করলো। এবং এই নগর প্রতিষ্ঠার মধ্য দিয়ে কালকেতুর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিচক্ষণতার পরিচয় আমরা কাব্যের মধ্যে পাই। রাজা হয়ে নতুন অধিবাসীদের সে যে সমস্ত সুযোগ সুবিধা দান করলো, তাতে আমরা বলতে পারি সে প্রজাপালক ও তার মানসিকতা হচ্ছে অত্যন্ত হিতকারী মানসিকতা। চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর কার্যকলাপ, আচার আচরণ বিশ্লেষণ করে কখনো কখনো মনে হয় তার কিছু আচরণ যেমন অস্বাভাবিক, আবার কিছু কিছু আচরণের সঙ্গে বেদ চরিত্রকে মেলানো যায় না। আবার কিছু কিছু কার্যকলাপের বর্ণনায় বেদ জীবন বা বেদ চরিত্র এমন নিখুঁতভাবে ধরা পড়ে যায় যে মুকুন্দরামের যে বাস্তবতা বোধের নিপুণতা আমাদের বিস্মিত করে। রাজা হবার পর কালকেতুর যে কর্মদক্ষতা আমরা দেখি, তাতে সেটা দেখে আমাদের মনে হয় একজন নিরক্ষর বেদ জীবনে যে অভ্যস্ত ছিল, যে শিকারী জীবনে অভ্যস্ত ছিল, সেই বেদ কি করে রাজকার্য বা রাজার কাজ বা শাসন সংক্রান্ত ব্যাপারগুলো এত ভালোভাবে জানতে পারে। কলিঙ্গরাজের কাছে আমরা দেখি কাব্যের শেষের দিকে তার যে দীপ্ত রাজোচিত যে ভঙ্গিমা, সেটা ধরা পড়েছে। এবং তার সঙ্গে সে আবার ধানের ঘরে লুকিয়েছিল ভয়ে কম্পিত হয়ে, এবং সেই ভীত কম্পিত ধানের ঘরে লুকিয়ে থাকা কালকেতুর চরিত্রের আমরা কোনো মিল কিন্তু খুঁজে পাই না। আবার শাস্ত্র জ্ঞানহীন কালকেতুর নিপুণভাবে 34 স্তব দিয়ে দেবীকে বন্দনা করার বিষয়টিও আমাদের কাছে তেমনভাবে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। আসলে ফুল্লরা চরিত্র অঙ্কনে মুকুন্দরামের যে অনন্যতা রয়েছে, তা কালকেতু চরিত্রে অনেকটাই কিন্তু দেখা যায় না। এবং কালকেতু চরিত্রের যে অসঙ্গতি, যে পড়াশোনা জানে না, যে অশিক্ষিত বেদ, সে 34 স্তব দিয়ে দেবীকে বন্দনা করছে। আবার যে পড়াশোনা জানে না, সে আবার শাসন কার্য সম্পাদন করছে, রাজকার্য সম্পাদন করছে। আবার একদিকে দেখা যাচ্ছে কলিঙ্গরাজের সঙ্গে সে কথা বলছে তার রাজোচিত ভঙ্গিমা নিয়ে, আবার পরবর্তী সময়ে কিন্তু তাকে দেখা যাচ্ছে যে ধানের ঘরে সে ভয়ে লুকিয়ে আছে। তা কাজে এই যে অসঙ্গতি কালকেতু চরিত্রের, এই যে অসঙ্গতিগুলি যদি না থাকতো, তাহলে কালকেতু চরিত্র আরো বেশি দীপ্তিমান, আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠত বলে আমাদের মনে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।